নজরে বাংলা শুরুতে যে খবরে নজর, আত্মসমর্পণ নয় গ্রেফতার। এবার বিডিওকে গ্রেফতারের সুযোগ। প্রশান্ত বর্মন আত্মসমর্পণ না করলেও গ্রেফতার। আদালতে আবেদন জানাতে পারবে পুলিশ। কথা বলবো, প্রতিনিধি অনুপ চক্রবর্তী রয়েছেন সঙ্গে। অনুপ, তো বিডিও প্রশান্ত বর্মন তাকে ইতিমধ্যে আজকে আদালতে আত্মসমর্পণ করতে পারে সুপ্রিম কোর্টের নির্দেশ, এবং নির্ধারিত সময়ের মধ্যে তিনি যদি আজকে আত্মসমর্পণ না করেন পুলিশের পক্ষ থেকে কড়া পদক্ষেপ নেওয়া হবে, এমনটাই কিন্তু বলা বাহুল্য। তার কারণ পুলিশের পক্ষ থেকে আগেই বিধাননগর এসএসএম আদালত সেখানে কিন্তু বলা হয়েছিল প্রশান্ত বর্মন বিডিও তিনি যদি আসেন তাকে কিন্তু যাতে কোর্ট লক আপ করা হয়, তার কারণ তাকে রিমান্ডে নিয়ে তারা জিজ্ঞাসাবাদ করতে চায়। এক্ষেত্রে তিনি আজকে না আসেন, আজকেই তার একেবারে শেষ দিন, অর্থাৎ শুক্রবার আজকে হাজির হতে হবে এসএসএম আদালতে, এবং সেক্ষেত্রে তিনি না আসেন আদালতের গোটা বিষয়টি কিন্তু একেবারে সুপ্রিম কোর্টের নির্দেশ, সেই নির্দেশকে কিন্তু পুলিশের পক্ষ থেকে দৃষ্টি আকর্ষণ করা হবে, তার বিরুদ্ধে যে কড়া পদক্ষেপ নেওয়া হবে এমনটাই বলা চলে। তার কারণ আদালতের সুপ্রিম কোর্টের নির্দেশ, সেই নির্দেশটি তার মানে অমান্য করছেন, সে কারণে যে কোনো মূল্যে তাকে কিন্তু যাতে গ্রেপ্তার করে নিজে হেফাজতে পায় এমনটাই দৃষ্টি আকর্ষণ করবে, তার পরবর্তী কিন্তু কড়া পদক্ষেপ নেবে এমনটাই পুলিশের পক্ষ থেকে স্পষ্ট করা হচ্ছে। বেশ। 19 জানুয়ারি সোমবার সল্টলেকের দত্তাবাদের সোনা ব্যবসায়ী খুনে অভিযুক্ত প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। ডেডলাইন শুক্রবার। শুক্রবারের মধ্যে বিধাননগর আদালতে আত্মসমর্পণ করতেই হবে প্রশান্ত বর্মনকে। হাতে আর মাত্র কয়েক ঘন্টা। প্রশান্ত বর্মনের গতিবিধির উপর নজর রাখছে পুলিশ। তদন্তকারীরা জানতে পেরেছেন তিনি ভিন রাজ্যে গা ঢাকা দিয়ে রয়েছেন, তার ছক দেশ ছেড়ে পালানোর। তাহলে কি প্রশান্ত বর্মন শুক্রবার আত্মসমর্পণ করবেন না? না করলে তাকে গ্রেপ্তার করার সুযোগ পাবে পুলিশ। গত 30 অক্টোবর নিউ টাউনের যাত্রাগাছি থেকে সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার দেহ উদ্ধার হয়। প্রশান্ত বর্মন তখন জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও। তার বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে নিহতের পরিবার। নিজেকে বাঁচানোর অনেক চেষ্টা করেন প্রশান্ত, ষড়যন্ত্রের শিকার বলে বারবার দাবি করেন। বারাসত জেলা আদালত থেকে কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, কোথাও যেতে বাকি রাখেননি। কিন্তু এত কিছু করেও কোনো লাভ হয়নি। প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। সোমবারের সেই শুনানিতে প্রশান্ত বর্মনের আইনজীবী বলেন, সোনা ব্যবসায়ী খুনের দিন প্রশান্ত বর্মন সেখানে ছিলেন না। রাজ্যের আইনজীবী তখন বলেন, সিসি ক্যামেরার ফুটেজে দেখা গিয়েছে ঘটনাস্থলে প্রশান্ত বর্মন ছিলেন। তার সরকারি গাড়িতে দুজনকে তোলেন, তাদের নিয়ে যান নিউ টাউনের বহুতলে। সেখানে দুজনকে অত্যাচার করা হয়, একজন মারা যান, একজন আহত হন। প্রশান্ত বর্মন তার প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করেছেন। এরপরেই সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় শুক্রবারের মধ্যে প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণ করতেই হবে। এই নির্দেশের পরের দিনই অর্থাৎ গত মঙ্গলবার রাজগঞ্জের বিডিওর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় প্রশান্ত বর্মনকে। এবার তিনি কি করবেন? অপেক্ষার কয়েক ঘন্টার। নিউজ 18 বাংলা। সুভাষচন্দ্র বসুর জন্ম জয়ন্তীতে শ্রদ্ধায় স্মরণ মুখ্যমন্ত্রীর। তিনি লিখেছেন, বাংলা তথা গোটা দেশ তথা সারা বিশ্বের কাছে নেতাজি মানে একটা আবেগ। মানুষ তাকে কখনো ভোলেনি, ভুলবেও না। যদি আমরা নেতাজিকে প্রকৃত অর্থে সম্মান করতে চাই, তাহলে আমাদের সবার কর্তব্য তাঁর ঐক্য, ভ্রাতৃত্ব, সম্প্রীতির আদর্শকে অনুসরণ করা। বর্ণ, ধর্ম, লিঙ্গ নির্বিশেষে আমরা সবাই ভারতীয়, এই আমাদের পরিচয়। একই সঙ্গে তিনি লিখছেন, এটা আমাদের সবার দুর্ভাগ্য, নেতাজির অন্তর্ধান রহস্যের কিনারা আজও হয়নি। 1945 সালের পর তার কি হয়েছিল তা আমরা জানি না। এটা সবার জন্য বড় দুঃখের। আমরা কিন্তু অনেক আগেই রাজ্যের সমস্ত ফাইল প্রকাশ্যে এনেছি। আমি ভারত সরকারের কাছে আবেদন করব নেতাজি সম্পর্কিত সব তথ্য ডিক্লাসিফাই করার জন্য। একশো 29তম জন্ম জয়ন্তীতে নেতাজির স্মরণ প্রধানমন্ত্রীর। মোদী লিখেছেন, সুভাষচন্দ্র বোস সবসময় তাকে উদ্বুদ্ধ করেছেন। নেতাজির জন্মদিনকে পরাক্রম দিবস ঘোষণা থেকে ইন্ডিয়া গেটের সামনে মূর্তি স্থাপন, সুভাষ বন্দনায় কেন্দ্রের উদ্যোগের কথাও উল্লেখ এক্সপোস্টে। এই প্রসঙ্গে গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন 2009 সালে গ্রাম বিশ্বগ্রাম প্রকল্পে সূচনার কথা লিখেছেন সোশ্যাল মিডিয়ায়। নেতাজির জন্ম জয়ন্তীতে গুজরাটের হরিপুরা থেকে প্রকল্পের সূচনা হয়। নিতিন নবীনের বঙ্গ সফর। বিজেপির সর্বভারতীয় সভাপতি হওয়ার পর প্রথম রাজ্য সফরই পশ্চিমবঙ্গে। 27 জানুয়ারি দুদিনের সফরে এ রাজ্যে আসছেন নিতিন নবীন।
দীর্ঘদিনের আমাদের স্বপ্ন যে গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর শ্যামাপ্রসাদ মুখার্জির মাটিতে শ্যামাপ্রসাদ মুখার্জির সরকার তৈরি হবে আমাদের নতুন সভাপতি নীতিন নবীনের নেতৃত্বে। বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতি দায়িত্ব নিয়েছেন মঙ্গলবার। এবার শুরু তাঁর রাজ্য সফর। নীতিন নবীনের প্রথম গন্তব্য পশ্চিমবঙ্গ। দুদিনের সফরে পশ্চিমবঙ্গে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন 27শে জানুয়ারি কলকাতায়। ওই দিন রাজ্য বিজেপির কোর কমিটির সঙ্গে বৈঠক, পরদিন বর্ধমানে জনসভা করতে পারেন। দীর্ঘদিনের আমাদের স্বপ্ন যে গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর শ্যামাপ্রসাদ মুখার্জির মাটিতে শ্যামাপ্রসাদ মুখার্জির সরকার তৈরি হবে আমাদের নতুন সভাপতি নীতিন নবীনের নেতৃত্বে। যে রাজনৈতিক দলের যাত্রা শুরু হয়েছিল এই পশ্চিমবঙ্গের মাটি থেকে, তার প্রথম রাজ্য সফর শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে। বিজেপির সর্বভারতীয় সভাপতির দায়িত্ব নেওয়ার পর বুধবার দিল্লির অফিসে বৈঠকে বসেন নীতিন নবীন। বৈঠকে ছিলেন বিভিন্ন রাজ্যের বিজেপি সভাপতি, ছিলেন শ্রমিক ভট্টাচার্য। সেই বৈঠকে ভোটমুখী রাজ্যগুলিতে ভোট কৌশল নিয়ে আলোচনা করেন নীতিন নবীন। বাড়তি গুরুত্ব দেন পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গে জয়ের লক্ষ্যে গোটা দলকে একজোট হয়ে মাঠে নামার বার্তা দেন। দায়িত্ব নেওয়ার আগেও বৈঠক করেন নীতিন নবীন। গত মঙ্গলবার তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন। সোমবার রাতে বৈঠক করেন বাংলার বিজেপি নেতাদের সঙ্গে। সেই বৈঠকে ছিলেন শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, সুনীল বানসাল, লকেট চট্টোপাধ্যায়রা। বাংলায় সংগঠনের কি পরিস্থিতি সেটা খুঁটিয়ে জানেন নীতিন নবীন। এসবই স্পষ্ট নীতিনের নজর বাংলায়। সবচেয়ে কম বয়সে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন ৪৫ বছরেই বিহার থেকে একেবারে নয়াদিল্লিতে দলের গুরু দায়িত্বে হট সিটে। নীতিন নবীন হট সিটে বসে বাড়তি গুরুত্ব দিচ্ছেন পশ্চিমবঙ্গকে, কারণ তিনি জানেন বাংলায় বিজেপি ভালো ফল করতে পারলে দলের মধ্যে স্বতঃস্ফূর্তভাবে তাঁর কর্তৃত্ব প্রতিষ্ঠা পাবে। দীর্ঘদিনের আমাদের স্বপ্ন যে গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর শ্যামাপ্রসাদ মুখার্জির মাটিতে শ্যামাপ্রসাদ মুখার্জির সরকার তৈরি হবে আমাদের নতুন সভাপতি নীতিন নবীনের নেতৃত্বে। যে রাজনৈতিক দলের যাত্রা শুরু হয়েছিল এই পশ্চিমবঙ্গের মাটি থেকে, তার প্রথম রাজ্য সফর শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে। 2019-এর লোকসভা ভোটে বাংলায় বিপুল সাফল্য পায় বিজেপি। তারপর থেকেই পদ্মের পাখির চোখ বাংলা। এরপর একাধিকবার সভাপতি বদলেছে বিজেপির। জাতীয় স্তরে ব্যাটন গিয়েছে অমিত শাহের হাত থেকে জেপি নাড্ডার হাতে। নাড্ডার পর এবার নীতিন নবীন। সভাপতি বদলেছে বাংলাতেও। দিলীপ ঘোষ রাজ্য সভাপতি থাকাকালীন লোকসভা এবং বিধানসভা ভোটে বঙ্গে ভালো ফল করে বিজেপি। দিলীপের পর সভাপতি হন সুকান্ত মজুমদার। সুকান্তর পর এবার শ্রমিক ভট্টাচার্য। জাতীয় এবং বাংলা বিজেপির দুই স্তরেই এখন নতুন ক্যাপ্টেন। সর্বভারতীয় ক্যাপ্টেন আসছেন বাংলার ময়দানে রান তুলতে। नितिन नवीन जी आगे बढ़ो। নিউজ 18 বাংলা। নীতিনের নেতৃত্বে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে বিজেপির সরকার তৈরি হবে। পশ্চিমবঙ্গ থেকে বিজেপির সর্বভারতীয় সভাপতির রাজ্য সফর শুরু নিয়ে মন্তব্য শ্রমিকের। ভোটের হারের পর বাংলায় আসার উৎসাহ আর থাকবে না খোঁচা কুণালের। দীর্ঘদিনের আমাদের স্বপ্ন যে গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর শ্যামাপ্রসাদ মুখার্জির মাটিতে শ্যামাপ্রসাদ মুখার্জির সরকার তৈরি হবে আমাদের নতুন সভাপতি নীতিন নবীনের নেতৃত্বে। যে রাজনৈতিক দলের যাত্রা শুরু হয়েছিল এই পশ্চিমবঙ্গের মাটি থেকে, তার প্রথম রাজ্য সফর শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে। বিজেপিটা উনি নতুন সভাপতি হয়েছেন, সামনে বাংলায় ভোট আছে, উনি যে উৎসাহ নিয়ে আসছেন ভোটের পর আর সেই উৎসাহ থাকবে না। এই যে শ্রমিক ভট্টাচার্য বললেন যে নীতিনের হাত ধরে আসবে, তার মানে উনি বুঝিয়ে দিলেন নরেন্দ্র মোদী এবং অমিত শাহ এতদিন ধরে যে তারা ভোটের আগে যাতায়াত করেছেন তার রেজাল্ট জিরো। এইটা কিন্তু শ্রমিক ভট্টাচার্য চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন। তাহলে তো তিনি নরেন্দ্র মোদীর নাম বলতেন, তাহলে তো তিনি অমিত শাহর নাম বলতেন। ভোটের পরে দেখবেন নতুন সভাপতিরও সমস্ত উৎসাহ আগ্রহ সব বাংলা থেকে চলে গেছে।
28শে জানুয়ারি সিঙ্গুরে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে প্রশাসনিক কর্মসূচি, রাজনৈতিক সভাও করতে পারেন। 18 জানুয়ারি এই সিঙ্গুরে সভা করেন নরেন্দ্র মোদী। সামনে বিধানসভা ভোট, তার আগে নজরে হটস্পট সিঙ্গুর। 28শে জানুয়ারি সিঙ্গুরে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে প্রশাসনিক কর্মসূচি। বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেওয়ার কথা ঘোষণা করবেন, রাজনৈতিক সভাও করতে পারেন। সিঙ্গুর ঘিরে একসময় তোলপাড় হয়েছে দেশের রাজনীতি। সিঙ্গুরে ন্যানো কারখানা তৈরি করতে চেয়েছিল টাটারা। এর জন্য জোর করে কৃষকদের জমি দখলের অভিযোগে আন্দোলনে নামে তৃণমূল। এরপর 2011 সালে রাজ্য রাজনৈতিক পালাবদল হয়, ক্ষমতায় আসে তৃণমূল। সিঙ্গুরের জমি লড়াই আদালতে চলতে থাকে। শেষমেশ আদালতের নির্দেশে সিঙ্গুর ছাড়তে হয় টাটাদের। 2016 সালে সিঙ্গুরের কৃষকদের জমি ফেরত দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটাই আমরা চেয়েছিলাম, জমি ফেরত দেওয়া হোক। সেই কথা আজকে আমরা রাখতে পেরেছি, এটা আজকে বড় জয়। 2 সপ্তাহের মধ্যে 800 কৃষক পরিবারকে তাদের চেক এবং জমির পর্চা দুটোই ফেরত দেওয়া হচ্ছে। 9117 জনের পর্চা রেডি হয়ে গেছে। দু 2011 সালে পরিবর্তনের পালে হাওয়া দিয়েছিল তৃণমূল। 26-এর ভোটে আগে সেই সিঙ্গুর ঘিরে আবার হাওয়া গরম হচ্ছে। গত 18 জানুয়ারি এই সিঙ্গুরেই সভা করেন নরেন্দ্র মোদী। প্রথমবার তার সিঙ্গুরে সভা, ডাক দেন পরিবর্তনের। তবে সিঙ্গুরে শিল্প করা নিয়ে কোনো বার্তা তার থেকে শোনা যায়নি। এবার সেই সিঙ্গুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা আগামী বুধবার রতনপুরে। সিঙ্গুরের মানুষ তো মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের পক্ষে ছিলেন, আছেন এবং থাকবেন। বিরোধীরা যে লাগাতার কুৎসা করছে, বাস্তব থেকে অনেক দূরে থাকা এই কুৎসাগুলোকে খানিকটা প্রচার করে দেওয়া হচ্ছে। তো আমরা আমাদের কথাগুলো বলবো, মুখ্যমন্ত্রী কথাগুলো বলবেন, পরিষ্কার হয়ে যাবে। দুধ কা দুধ, পানি কা পানি। নিউজ 18 বাংলা। আজ কলকাতার ইডি দপ্তরে হাই ভোল্টেজ, সেখানে বৈঠক রয়েছে। বুধবার ইডি ডিরেক্টরের ক্লাসে রাজ্যের ইডি অফিসাররা। গতকাল রাতেই কলকাতায় ইডি চিফ রাহুল নবীন আজ দিনভর কেস ধরে ধরে বৈঠক এবং ইডি অধিকর্তার এই সফর। গতকাল রাতেই ইডি চিফ রাহুল নবীন তিনি কলকাতায় এসেছেন। এই সফর অত্যন্ত সিগনিফিকেন্ট। 8 জানুয়ারি আমরা জানি আইপ্যাকের দপ্তরে ইডির তল্লাশি অভিযান, আর তা নিয়ে রাজ্য ইডি যে সংঘাত আবহ তৈরি হয়েছিল, সেই সংঘাতের আবহে রাহুল নবীনের বঙ্গ সফরে আসা, কলকাতায় আসা, ম্যারাথন বৈঠক রয়েছে। কথা বলবো, প্রতিনিধি অনুপ রয়েছেন সঙ্গে। অনুপ, একদম প্রাথমিকভাবে আজ কি কর্মসূচি রয়েছে প্রথমে জানতে চাইবো। ইতিমধ্যে আজকে ইডির যে মেগা বৈঠক ইডি দপ্তরে, তার কারণ ইডির যে ডিরেক্টর তিনি ইতিমধ্যেই গতকালই কলকাতায় এসে পৌঁছেছেন রাহুল নবীন, এবং তিনি 11টার মধ্যে কিন্তু ইডি দপ্তরে আসবেন। এবং সেখানে আগে থেকেই অফিসারদের কিন্তু ছুটি ঘোষণা করা হয়েছিল, এবং জরুরি ছুটি যে ঘোষণা ছিল এবং বলা হয়েছে জরুরি বৈঠক, সেই বৈঠকে উপস্থিত থাকতে হবে। ইডির প্রত্যেক অফিসার সেই বৈঠকে উপস্থিত থাকবে। এবং রাজ্যের হাতে একাধিক মামলা রয়েছে। রাজ্যে যে সমস্ত মামলা, সেই সমস্ত মামলা পরবর্তী কোন প্রক্রিয়া কতদূর এগিয়েছে এখনো পর্যন্ত কাটে গেছে। দেখো অনুপ, যেই সময় রাহুল নবীন কলকাতায় এলেন, বৈঠক করছেন, সেই সময় রাজ্য বনাম ইডি একটা সংঘাতের আবহ রয়েছে। আইপ্যাক তদন্ত নিয়ে এই বৈঠকে আলোচনার সম্ভাবনা কতটা? তবে সবথেকে গুরুত্বপূর্ণ বৈঠক কিন্তু আইপ্যাক নিয়ে আজকে তাদের মধ্যে হবে। তার কারণ যে সংঘাত রাজ্য এবং ইডির মধ্যে যে সংঘাত চলছে, সেটা কোন পর্যায়ে, সেদিন কি পরিস্থিতি হয়েছিল, এবং যে ফাইলের ঘটনা হয়েছিল সেক্ষেত্রে কি ভূমিকা, সক্রিয় পুলিশের ভূমিকা কি ছিল, এই সমস্ত যাবতীয় বিষয় কিন্তু প্রথম এই বৈঠক হবে। এবং শেষ দফার যে বৈঠক, সেই বৈঠকে কিন্তু যে সমস্ত আধিকারিক জোন 1-এর যারা উপস্থিত ছিল সেদিনকে, তাদেরকে নিয়ে বৈঠক হবে। এবং সেদিনকে কি ঘটনা ঘটেছিল এবং পুলিশের কি ভূমিকা ছিল, এই যাবতীয় তথ্য নিয়ে কিন্তু আলোচনা হবে। এবং একজন সিনিয়র আইনজীবী দিল্লি থেকে তিনিও এসেছেন, তিনি কিন্তু পরবর্তী কি পদক্ষেপ, আইনি কি পরামর্শ, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা হবে। বেশ। সোনারপুরে এসআইআর হিয়ারিং এর ভুলে ভরা ফর্মের একদিকে লেখা কাটোয়া বিধানসভা, আর একদিকে প্রাথমিক শিক্ষা পর্ষদের লোগো, আর এই নিয়ে জোর শোরগোল।
এটা সোনারপুরে বিলি হওয়া এসআইআর হিয়ারিং ফর্ম। এই ফর্মের বাঁদিকে ওপরের অংশে লেখা কাটোয়া বিধানসভা, আর ফর্মের ডান দিকে প্রাথমিক শিক্ষা পর্ষদের লোগো। ফর্মের যেখানে কাটোয়া বিধানসভা লেখা, সেই অংশটি পেন দিয়ে কেটে লেখা হয়েছে সোনারপুর উত্তর বিধানসভা। অভিযোগ, এই ফর্ম বিলি করা হয়েছে দক্ষিণ 24 পরগনার সোনারপুরের 2টি বুথে। একটা ফর্ম দেওয়া হয়েছে, এটা বংশধরের বিবরণ চাইছে। এখানে যে ফর্মটা দেওয়া হয়েছে, এখানে হচ্ছে কাটোয়া বিধানসভা আছে এবং শিক্ষা পর্ষদের লোগো আছে, সেই কারণে আমার একটু সন্দেহজনক মনে হয়। দক্ষিণ 24 পরগনার সোনারপুরে রাজপুর সোনারপুর পুরসভা। বুধবার এখানকার 32 নম্বর ওয়ার্ডের 2টি বুথে বিলি করা হয় এসআইআর হিয়ারিং ফর্ম। অভিযোগ, তার মধ্যে বেশ কয়েকটি ফর্মে লেখা কাটোয়া বিধানসভার নাম, সঙ্গে প্রাথমিক শিক্ষা পর্ষদের লোগো। এ নিয়ে শোরগোল পড়ে যায়। স্থানীয়রা বিষয়টি নিয়ে এলাকার কাউন্সিলরকে জানান। তিনি ফর্ম বিভ্রাটের কথা জানান বিডিওকে। এদেরকে বলা হয়েছে, তো এরা বললো কাটোয়া বিধানসভা কেটে আমরা রাজপুর সোনারপুর করে আমরা স্টাম্প মেরে দিই। এরা নির্বাচন কমিশন থেকে দেওয়া নয়, এটা এরা এখানে এই গন্ডগোলটা করছে। এটা পুরোপুরি একটা স্ক্যাম। এটা আমি জানি না নির্বাচন কমিশন এই ফর্মটা কোথার থেকে পেলেন এবং কেনই বা এই ফর্মটা মানুষকে দেওয়া হচ্ছে তার পরিবারের প্রমাণ করবার জন্য। এখানে যারা আছেন দায়িত্বে, বিএলও থেকে শুরু করে ইআরও থেকে শুরু করে, তারা প্রত্যেকেই তো প্রথমে অস্বীকার করলেন, পরে বললেন যে হ্যাঁ আমরা এটা দিয়েছি, যার মনে হয় জমা দেবে, যার মনে হয় জমা দেবে না। নির্বাচন কমিশন আদৌ এই ফর্ম দিয়েছে কিনা তা আমাদের সন্দেহ আছে। আমরা অবিলম্বে নির্বাচন কমিশনের কাছে দাবি রাখছি, যে ফর্মটা সোনারপুর বিডিওর মাধ্যম দিয়ে ডিস্ট্রিবিউট হচ্ছে সেটা তদন্ত করা হোক এবং এই বিডিও এআরও যারা আছে তাদের সবাইকে তলব করা হোক, কারণ আমাদের দৃঢ় বিশ্বাস এটার পেছনে চক্রান্ত রয়েছে তৃণমূল কংগ্রেস। সোনারপুরের বিডিও সঞ্জিনী সেনগুপ্ত জানিয়েছেন, ইআরও ভুল ফর্ম বিলি করেছেন। ফর্মগুলি বাতিল করা হয়েছে, নতুন ফর্ম বিলি করা হয়েছে। সোনারপুর থেকে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা। মুড়িগঙ্গায় ডুবে গেল বাংলাদেশের বার্জ, নদীতে মিশছে ফ্লাই অ্যাশ, আর এর জেরে নদীর জল হচ্ছে দূষিত। চিন্তায় মৎস্যজীবীরা। এটা বাংলাদেশি বার্জ। বজবজ থেকে ফ্লাই অ্যাশ নিয়ে যাওয়ার সময় বিপাকে পড়ে। গত মঙ্গলবার রাতে দক্ষিণ 24 পরগনার ঘোড়ামারা দ্বীপের কাছে মুড়িগঙ্গার চরে ধাক্কা মারে। এর জেরে বাংলাদেশি বার্জটি ডুবে যায়। বার্জ থেকে উদ্ধার করা হয় 11 জনকে, তাদের মধ্যে 10 জন বাংলাদেশি। মঙ্গলবার দুর্ঘটনা, তখন থেকেই মুড়িগঙ্গায় মিশছে বার্জের ফ্লাই অ্যাশ। এই মুড়িগঙ্গা মৎস্যজীবীদের বড় ভরসা। এই নদী থেকে মাছ ধরে প্রায় 12,000 মৎস্যজীবী সংসার চলে। তারা বলছেন, এই ফ্লাই অ্যাশের জেরে তো নদীতে দূষণ বাড়ছে, এতে তো মাছেরও ক্ষতি হতে পারে। আইএসগুলো নদীতে পড়ছে, ওটা আমাদের ফিশিং এবং গঙ্গার দূষণের জন্য যথেষ্ট কারণ হতে থাকে। এই জায়গাগুলোতে সিল্টিং হয় প্রত্যেক বছর। এটা একটা ইন্টারন্যাশনাল জলপথ, কেন্দ্রীয় সরকারেরও এটা নজর দেওয়া উচিত এবং একই ঘটনা কেন বারবার ঘটে এটা, আর এটা কোনো চক্রের মধ্যে পড়েছে কিনা সেটাই দেখা উচিত। ফ্লাই অ্যাশ থেকে মুড়িগঙ্গায় ছড়াচ্ছে দূষণ। এই দূষণে নদীর জীব বৈচিত্র্যে ক্ষতির আশঙ্কা। ছাই বা তার মধ্যে যে সমস্ত ভারী ধাতব মৌলগুলো মিশে যাচ্ছে, সেটা কিন্তু একটা ফাইটোটক্সিসিটি ক্রিয়েট করছে, যার ফলে গাছটা তো সমস্তটা নষ্ট হচ্ছে। তার ফলে কিন্তু ম্যানগ্রোভসগুলো ডাই ব্যাক হয়, মানে একেবারে নষ্ট হয়ে যায়। বিভিন্ন ধরনের মাছ থাকে, প্রচুর পরিমাণে আমরা কাঁকড়া দেখতে পাই, অনেক জলজ প্রাণী থাকে, সেগুলোও কিন্তু পুরো টক্সিক অ্যাকুমুলেশনস হয়ে যাচ্ছে জলের মাধ্যমে। সেই দূষণটা কতটা মাত্রায় ছড়িয়েছে সেটা দেখে নেওয়াটা ভীষণভাবে জরুরি। অনেকেরই প্রশ্ন, মুড়িগঙ্গা থেকে বাংলাদেশে এই বার্জ তোলা হবে কবে? তুলবে কে? কারণ বার্জ তুলতে ভালো খরচ। দীর্ঘদিন নদীতে বার্জ পড়ে থাকলেও বিপত্তি, কারণ এই বার্জকে পাশ কাটিয়ে যাওয়াটাও সমস্যার। দক্ষিণ 24 পরগনা থেকে বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা।